সাইফুদ্দিন নওরান নিজ স্ত্রীর পানে শান্ত দৃষ্টিতে তাকায়, নরম কণ্ঠে বলে, কিচ্ছু না, কথা বলছিলাম। তুমি এখানে আসতে গেলে কেন? এসো, ঘুমাবেও, অনেক রাত হয়েছে। আসমানে নরন আকাশের দিকে তাকালে দেখলো আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইফুদ্দিন নরন তার স্ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন। অরুণ মৃদু হাসল। আকাশের বাবাটা তার বউটাকে সেই মহব্বত করে। আকাশ বিরক্ত হয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঠান্ডা মেজাজকে নাড়িয়ে নাড়িয়ে গরম করে দিয়েছে। অরুণ আকাশের পিছন পিছন আস্তে আস্তে বলে, আমি কি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারি বাতাসবাবু? আকাশ পিছু ফিরে রেগে বলে, বাল যা তো, গার্লফ্রেন্ডের সাথে কথা বল, নয়তো শুয়ে থাক। শুধু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করলে খবর আছে তোর। অরুণ ভদ্র হয়ে দাঁড়িয়ে পড়ে। আকাশ ব্যালকনিতে চলে যায়। সৌম্য গতকাল গ্রামে গিয়েছিল, সকাল সকাল আবার ফিরে এসেছে। সন্ধ্যার খোঁজেই গ্রামে গিয়েছিল। কোথাও মন টিকে না, সবসময় মন অস্থির হয়ে থাকে। আজ ভার্সিটিতে যায়নি, নিজের রুমে উল্টো হয়ে শুয়ে আছে। সারাদিন ওভাবেই ছিল। বিকেল হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ করেনি। গোছল খাওয়া দাওয়া সব রেখে শুধু শুয়ে আছে। কিচ্ছু ভালো লাগছে না। সন্ধ্যাকে কবে খুঁজে পাবে সে? তার বোনটাকে ছাড়া তার সব কিছু কেমন এলোমেলো লাগে। ডান হাত বাড়িয়ে হাতড়ে হাতড়ে ফোন নেয়। এরপর ফোনের আলো অন করে। আর অনেকগুলো কল মেসেজ ভেসে এলো। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সব নোটিফিকেশন কেটে দেয়। চাপা শ্বাস ফেলে হাতের ফোন উল্টো করে রাখে। হঠাৎই কিছু মনে পড়লো। সময় নষ্ট না করে দ্রুত উঠে পড়ে। একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায়, বড় বড় পা ফেলে। 5 মিনিটের মাঝে শাওয়ার নিয়ে বের হয়। কিছুই ঠিকঠাক করলো না। দু হাতে শার্টের হাতা কবজি পর্যন্ত ছেড়ে দেওয়া। টেবিলের উপর থেকে ওয়ালেট আর ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কার্জন হলের সামনে এসে রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে দুটো পা চালায়। সন্ধ্যা হয়ে আসছে। আশেপাশে বারবার চোখ ঘুরে ঘুরে দেখে আর পায়ের গতি বাড়ায়। ডান দিকে অনেকটা দূরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যা ভেবেছিল তাই, মেয়েটি বাড়িতে যায়নি। সৌম্য দুটো পা চালিয়ে এগিয়ে যায়। ইরা ঝাপসা চোখে তাকিয়ে আছে সৌম্যর দিকে। সৌম্যর এদিকে এসে ইরার সামনে দাঁড়ায়। ইরার চোখ দুটো লাল, ফর্সা মুখ হালকা ঘোলার সাথে লাল। সৌম্য ঢোক গিলে মৃদু স্বরে বলে, বাড়ি যাসনি কেন ইরা? ইরা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদল না। মলিন গলায় বলে, তুই আমায় অবহেলা করতে গিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়িস না সৌম্য? সৌম্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার পানে। শক্ত করে কিছু বলতে চাইল, কিন্তু পারল না ইরার অসহায়ত্বের ঘেরা মুখটা দেখে। ইরাকে দেখতে অসুস্থ লাগছে। সৌম্য এদিকে এসে ডান হাতের উল্টো পিঠে ইরা কপাল চেক করলো। জ্বরে মেয়েটি গা পুড়ে যাচ্ছে। ইরা মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকিয়ে আছে। সৌম্য চিহ্নিত কণ্ঠে বলে, তোর গায়ে অনেক জ্বর, এই শরীরে ভার্সিটিতে আসলি কেন? ইরা মৃদু হেসে বলে, বাড়ি থেকে বের হওয়ার সময়ও সুস্থ ছিলাম, জ্বর তো তোর অবহেলায় হয়েছে। সৌম্য ইরার চোখে চোখ রেখে তাকিয়েছিল। দৃষ্টি বেশিক্ষণ স্থির রাখতে পারল না, চোখ জোড়া সরিয়ে নিল। কিছু বলল না। ইরার হাত ধরে সামনে দিকে এগিয়ে গিয়ে একটি রিকশায় উঠে বসে দুজন। বেশি কিছুক্ষণ যাওয়ার পর সৌম্য একটা হোটেলের সামনে রিকশা দাঁড় করায়। এইবার ইরাকে নিয়ে রিকশা থেকে নেমে দোকান থেকে দুটো নাপা কিনে প্যান্টের পকেটে রাখে। তারপর হোটেলের ভেতর প্রবেশ করে। ইরা নীরবে সৌম্যের পিছু পিছু যায়। সৌম্য এক সাইডের টেবিলের সামনে গিয়ে ইরাকে ভেতরে বসতে বলে। ইরা এবারও চুপচাপ ভেতরের চেয়ারে বসলো। ইরার পাশে চেয়ারে সৌম্য বসলো। এরপর ডান হাত উঁচিয়ে বলে, মামা গরুর মাংস দিয়ে 1 প্লেট খিচুড়ি দাও তো। ইরা সৌম্যকে দেখলো। সৌম্যর দু হাতের শার্টের হাতা ছেড়ে দেওয়া, বোতামগুলো খোলা। ইরা জানে সৌম্য খুব গোছানো আর টিপটপ, এই জন্য একটু অবাক হয়েছে। মৃদু স্বরে বলে, শার্টের হাতা অগোছালো রেখেছিস কেন? সৌম্য তার শার্টের হাতার দিকে তাকালো। যখন মাথায় আসলো ইরা এখানে একা। মেয়েটি ভীষণ পাগলাটে টাইপের। টেনশন আর কিছু মাথায় ছিল না। শার্ট গায়ে জড়িয়েছিল, এটাই তো বেশি। দীর্ঘশ্বাস ফেলে বলে, এমনি। এরই মাঝে সৌম্যর সামনে খিচুড়ি প্লেট রাখা। একটি ছেলে সৌম্য প্লেটটি ইরার সামনে রেখে বলে, খেয়ে নে। ইরা সৌম্যর দিকে চেয়ে বলে, তুই কিভাবে বুঝলি আমি খাইনি? সৌম্য গভীর স্বরে বলে, জানি না, খেয়ে নে। ইরা মিনমিন করে বলে, তুই খাবি না? সৌম্য ইরার মলিন মুখ পানে চেয়ে চুপ থাকে কিছুক্ষণ। এরপর মৃদু স্বরে বলে, কথা বলাস না, ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি খেয়ে নে। ইরা মাথা নিচু করে নেয়।
হাত ধুয়ে খিচুড়ি প্লেট থেকে একবার মুখে নিয়ে কয়েকবার চিবোতে ইরা কেশে ওঠে। মেয়েটির কাশি থামে না। সৌম্য দ্রুত জগ থেকে গিলাসে পানি ঢেলে ইরার মুখের সামনে ধরলে ইরা সৌম্যর হাত থেকে ঢকঢক করে পানি খায়। পুরো গিলাস ফাঁকা হয়ে গেল। সৌম্যর হাতের গিলাস টেবিলের উপরে রেখে ইরার দিকে তাকায়। ইরার চোখ জোড়ায় পানি জমেছে। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর মৃদু স্বরে বলে, এসব জায়গা, এসব খাবার কোনোটাই তোর জন্য নয় ইরা। কথাটা বলে সৌম্য দুহাতের মাঝে তার মুখ রাখে। ওভাবে করুণ সুরে ডাকে, ইরাবতী। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। সৌম্য তাকে কখনো এভাবে ডাকেনি। তার ভাবনার মাঝেই সৌম্য আবারও একই সুরে বলে, আমাকে ভুলে যা ইরাবতী। কথাটা শুনতে ইরার চোখ জোরে বিন্দু বিন্দু জলকণায় ভরে ওঠে, যেন টোকা দিলে টপ টপ করে মেঘ বিনে বৃষ্টি ঝরবে। সৌম্য নিজেকে সামনে নিল। মুখের উপর থেকে হাত সরিয়ে মৃদু স্বরে বলে, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়ি যেতে হবে। ইরা নড়ল না, ভেজা চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য ইরাকে চুপ দেখে আবারও বলে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি কর। ইরাবতী ভারী গলায় বলে, পালাতে চাইছিস? সৌম্য হঠাৎই চেঁচিয়ে ওঠে, যা ইচ্ছে ভাব, আমার থেকে দূরে থাকবি তুই। এমনি জীবনের প্রায় শেষ নাই, তার মধ্যে আর এক প্যারা জুটেছে। ইরা ঝাঁকি দিয়ে ওঠে। চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আশেপাশে অনেকে তাকিয়েছে। ইরা মাথা নিচু করে নিল। চুপচাপ একটু একটু করে খিচুড়ি খেতে শুরু করলো। খিচুড়ি একটু করে নিচ্ছে, তার সাথে পানি। সৌম্য আশ্চর্য দেখলো ইরার খাওয়া। ইরা বেশি খেতে পারলো না, একটু খেয়ে রেখে দিল। সৌম্য কিছু বলল না। পকেট থেকে একটি নাপা বের করে ইরার সামনে রাখলো। ইরা চুপচাপ নাপা খেয়ে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। চেয়ার থেকে উঠে খাবারের বিল দিয়ে আসলো। এরপর ইরার উদ্দেশ্যে বলে, বাইরে আয়। ইরা এবারও সৌম্যর কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরপর সৌম্যের পিছু পিছু হেঁটে যায়। সৌম্য বাইরে বেরিয়ে একটা রিক্সা ঠিক করে ইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই ইরা রিক্সায় উঠে বসে। ডান সাইডে চেপে বসেছে ইরা, মাথা নিচু তার। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার দিকে তাকিয়েছে। ধমক খেয়ে আদুরি মেয়ের মনে অভিমান জমেছে। সৌম্যর মনে প্রশ্ন জাগে, আচ্ছা, মানুষ কাদের উপর অভিমান করে? যারা অভিমান ভাঙাবে তাদের উপরেই তো, তাই না? কিন্তু ইরা কেন সৌম্যর উপর অভিমান করেছে? ইরা কি জানে না সৌম্য কখনো ইরার অভিমান ভাঙাবে না? সৌম্যরা শুধু না, পাওয়ার আক্ষেপ দীর্ঘশ্বাস ফেলতে জানে। সৌম্যদের পাগলামিতে মানায় না। ভাবনা নিয়ে সৌম্য ইরার পাশে উঠে বসে। আবারও ভাবে, আচ্ছা, সে কি ইরার সঙ্গে পেতে রিকশায় উঠে বসেছে? সাথে সাথে সৌম্যর ভেতর থেকে উত্তর আসে, না, কখনো নয়। সৌম্যরা কখনো নিজের শখ আহ্লাদকে প্রশ্রয় দেয় না। তারা দায়িত্ব পালন করে, সে দায়িত্বে যত কষ্টই থাকুক না কেন। সন্ধ্যাকে না পাওয়ার পর থেকে সৌম্যর খুব ভয় লাগে, যদি ইরাটাও এভাবে হারিয়ে যায়। কিন্তু ইরা তো হারিয়ে যাবে, যে হারানো ইরা অন্য কারো হয়ে যাবে। যে হারানো সৌম্যর সাথে ইরার এপারে ওপারে হাজার কোটি মাইল দূরত্ব সৃষ্টি হবে। কথাগুলো ভেবেই সৌম্য দীর্ঘশ্বাস ফেলে ব্যস্ত রাস্তার পানে তাকালো মলিন মুখে। ইরা আর চোখে সৌম্যর দিকে তাকায়, চোখের কোনো পানি জমা। যতক্ষণ রিক্সা চালক ইরা সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বললেন। তিনি রিক্সা থামায়। সৌম্য ভদ্রলোককে ভাড়া মিটিয়ে দিয়ে রিক্সা থেকে নামে আর বলে, আমি বুঝেছি তোর সুন্দর জীবনের খুব নিখুঁত এক বাধা আমি, তাই আর কখনো তোর সামনে আসবো না হয়তো। এভাবে তোর জীবন গুটিয়ে নে ইরা। কথাগুলো বলতে বলতে সৌম্য রিক্সা উল্টো দিকে হাঁটতে থাকে। ইরা রিক্সা থেকে নেমে ভাঙা গলায় ডাকলো, সৌম্য। সৌম্য তাকালো না, বরং পায়ের গতি বাড়ালো। ইরার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে। সৌম্য ধীরে ধীরে যত সরে যায়, যত মিলিয়ে যেতে থাকে, ইরার চোখের পানি বাদ তত ভাঙে। রিক্সা চলে গিয়েছে। রাস্তার অপর পাশে ইরাদের বাসা। সৌম্যকে একেবারে মিলিয়ে যেতে দেখে ইরা ফুপিয়ে ওঠে। রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা জানি সৌম্য এক কথার মানুষ। সৌম্য সত্যিই আর আসবে না। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরাদের বাসার রাস্তা বেশ ফাঁকা, তেমন মানুষ চলাচল করে না। ইরা দুহাতের মাঝে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য আর আসলো না ইরার পাশে। এভাবে রাস্তার পাশে বসে সৌম্য ইরাকে আর ধমকাতে আসলো না। কথাগুলো ভেবে ইরার দলা পাকিয়ে কান্না আসে।
ইরার মা দোতলায় জানালার পাশে দাঁড়িয়ে ঝাপসা চোখে ইরাকে দেখে। ইদিকে মেয়ের কাছে পাঠিয়েছে। ভদ্রমহিলার কিছুই করার নেই, শুধু মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছে হয় মেয়ের কষ্ট দেখে, কিন্তু স্বামীর কাছে তার কথার মূল্য নেই। রাত তখন 10টার কাছাকাছি। আকাশ অফিস থেকে ফিরল মাত্র। রুমে এসে সর্বপ্রথম গায়ের ব্লেজার খুলে শার্ট খুলে ফেলল। এরপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে অরুণ বেলকনি থেকে এসে আকাশের বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। আকাশ ভুরু কুঁচকে তাকায় অরুণের দিকে। গত রাতে এই বেয়াদবটার জন্য ঘুমাতে পারেনি। অন্তঃপর গম্ভীর গলায় বলে, ওয়াশরুম থেকে বেরিয়ে যেন দেখে তুই এই রুমে নেই, নয়তো থাপ্পড়ে একটাও মাটি পড়বে না। কথাটা বলে ওয়াশরুমে চলে যায় আকাশ। অরুণ পাত্তা দিল না আকাশের কথা। সে ফোনে ব্যস্ত। 5 মিনিট যেতে না যেতে তার মাথায় কিছু একটা আসে। অন্তঃপর অরুণ বেড থেকে নেমে দাঁড়ায়। পরনের প্যান্ট টেনে একটু উপর দিকে উঠায়। বেল্ট খুলে রেখেছে, উদাম শরীর। ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বেসুরা গলায় গলা ছেড়ে গান গাইতে শুরু করে। পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব, আমার হাগা বের হয়ে যাচ্ছে, এই তুই এক্ষুনি খোল। পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব, আমার হাগা বের হয়ে যাচ্ছে, এই চেপে রাখবো কেমনে, পায়খানা লাগ। আর কিছু বলার আগে আকাশ ওয়াশরুমের দরজা খুলে চিৎকার করে বলে, অরুণের বাচ্চা তোরে আজ খাইছি। অরুণ লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। আকাশ ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণের পিছু যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, বের হ আমার ঘর থেকে, এসব উল্টাপাল্টা গান গেয়ে আমার বদনাম করবি, যা বের হ বেয়াদব। অরুণ মনে মনে হেসে উপর থেকে ইনোসেন্ট ফেস বানিয়ে দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে বলে, আজ বিদেশ থেকে বাংলাদেশে ওয়াশরুমের সাথে করে নিয়ে আসেনি বলে। বলতে বলতে আকাশ ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় অরুণ। আকাশ পিছু পিছু যায়। দরজা থেকে বেরিয়ে আর এক পা বাড়ালেই সামনে সন্ধ্যাকে দেখে পা থেমে যায় আকাশের। ধাক্কা খেতে গিয়েও খায়নি আকাশ থেমে যাওয়ায়। অরুণ বাম দিকে দৌড় দেয় আর সন্ধ্যা ডান দিক থেকে এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মেয়েটি কী রিয়াকশন দিবে বুঝতে পারছে না। আকাশে পুরো বডি ভেজা। সবচেয়ে হাস্যকর যেটা লাগছে, আকাশের শরীরে কিছু কিছু জায়গায় ফেনা, সাথে মাথায় ফেনা, দাড়িতে কিছু অংশে ফেনা। সন্ধ্যা হাসতে চাইল না, কিন্তু সে বহু কষ্ট নিজেকে সামলাতে পারল না। ঠোঁট প্রসারিত করে হেসে ফেলল মেয়েটি। আকাশের দৃষ্টি সন্ধ্যার গালে টোলটুকুতেই, কিন্তু যখন বুঝলো সন্ধ্যা তার করুণ অবস্থা দেখে হাসছে, সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে সন্ধ্যার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। দু হাতে ভেজা প্যান্ট উপর দিক টেনে তুলে অসহায় কণ্ঠে আওড়ালো, ও মাই গড, আমার ইজ্জত। এই মেয়েটির সামনে গতকাল থেকে তার ইজ্জতের রফাদফা হচ্ছে। এত রাগ লাগছে আকাশের, ইচ্ছে করছে অরুণকে সত্যি সত্যি লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করতে। বেডের উপর অরুণের ফোন দেখে ধূপধাপ পা ফেলে সেদিকে এগোয় যায়। রেগে মেগে অরুণের ফোন ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল। চোখ বুজে বিড়বিড় করলো, কুল আকাশ কুল। একটি আইডিয়া আকাশের মাথায় ঘুরপাক খাচ্ছে। এরপর দ্রুত অরুণের ফোনে লক খুলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ টাইপ করে লেখে, বেবি আমি বাংলাদেশে এসেছি, কাল বিকেল 5টায় দেখা হচ্ছে। এই মেসেজ গুনে গুনে 10জনকে ফরওয়ার্ড করে বাঁকা হাসে আকাশ। কাজ শেষে অরুণের ফোন বেডের উপর ছুঁড়ে মারে। এরপর দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। পরনে কালো গার্বিডন প্যান্ট, শরীরে আর কিছু জড়ালো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে সামনে তাকিয়ে বিস্ময়ের চোখে তাকায় সন্ধ্যাকে দেখে। তার মনে হলো সন্ধ্যাকে সে 15 মিনিট আগে যেভাবে দেখছিল এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আকাশ আর অরুণের জন্য 2 কাপ কফি এনেছিল। আসমানি নওরান তাকে পাঠায়নি। আকাশদের বাড়ির কাজের খালা আসছিল, মাঝপথে সন্ধ্যা হাতে ধরে দিয়েছে, এই জন্য সন্ধ্যা কফি দিতে এসেছিল। কিন্তু আকাশ মুখের উপর দরজা লাগানো মেয়েটা ভেবেছে সে হেসেছে বলে আকাশ তার উপর রাগ করেছে। এই ভাবনার সাথে কফি দেওয়ার জন্য সে চুপটি করে এখানে দাঁড়িয়েছিল। আকাশ গম্ভীর গলায় বলে, কি চাই? সন্ধ্যা হাতে টেরে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ দেখল সন্ধ্যার হাতে একটি ছোট্ট ট্রে, যাতে 2 কাপ কফি। সন্ধ্যা মাথা আকাশ সন্ধ্যার দিকে তাকাতেই ট্রেটি নিজের হাতে নিল, কিন্তু আকাশ তারা ঘরের ভেতর গেল না, বরং এখানেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা মাথা নিচু করে বারবার ঢোক গিলছে। সে হেসেছে বলে আকাশকে সরি বলতে চাইছে।
কিন্তু সে তো কথাই বলতে পারে না। কথাটা ভাবতেই চোখের কোণে পানি জমে। নিজেকে সামনে নেয় সন্ধ্যা। এরপর মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে। প্রথমে ডান হাতের দু আঙ্গুল দ্বারা মুখের হাসি বোঝায়, এরপর ডান হাতের পাতা ধরে সরি বোঝায়। সন্ধ্যার মন বলে, আমি আপনাকে দেখে এসেছি, তাই সরি। আকাশ সন্ধ্যার কাছে ভীষণ অবাক হয়। সে বুঝেছে সন্ধ্যা হাসার কারণে তাকে সরি বলছে। সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে আকাশের উত্তর শুনতে। আকাশ নীরব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে রইল। আকাশের থেকে কোনো উত্তর না পেয়ে সন্ধ্যার মন খারাপ হয়। সে ভেবেছে আকাশ তার কথা বোঝেনি, আবারও বোঝাতে চায়। তখনই নিচ থেকে আসমানি নয়নের গলা পেয়ে সন্ধ্যা আর এখানে দাঁড়ায় না। দ্রুত পায়ে এগিয়ে যায় তার শাশুড়ির ডাকে সাড়া দিতে। ডান হাত বাড়িয়ে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। আকাশ 2 কাপ চায়ের একটি থেকে 1 কাপ চুমুক দিয়ে মুখ কুঁচকে বিরক্তিসূচক শব্দ করে। এই চায়ের চেয়ে শরবতও 1000 গুণ ভালো আছে। বিরক্তি নিয়ে চায়ের কাপ হাতেই ছোট্ট ট্রেতে রেখে দেয় শব্দ করে। কফির প্রয়োজন ছিল, কিন্তু দিয়েছে তো শরবত। আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার মাথায় শাড়ির আঁচল দ্বারা ঘোমটা টানা। আকাশ সেদিকে গম্ভীর চোখে চেয়ে রইল। মনে কী চলছে বোঝা যায় না, তবে সন্ধ্যাকে নিয়ে ভালো কিছু নয়। চোখে মুখে অগণিত বিরক্তির ছোঁয়া। সৌম্য আকাশের খালাতো বোন শিমুদের বাড়িতে এসেছে। শিমুকে বেশ কয়েকটা অ্যাকাউন্টিংয়ের ম্যাপ দেখিয়ে দেয়। এরপর চেয়ারে হেলান দিয়ে দুহাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে রাখে। 2 দিন আগে ইরার সাথে লাস্ট দেখা হয়েছিল। ইরাকে ইরার বাসার সামনে রেখে এসেছিল। এরপর ইরার আর কোনো খোঁজ পায়নি। সে তো ইরা কখনো খোঁজ নেয় না। ইরা নিজে থেকে সবসময় সৌম্যকে মেসেজ কলের উপর রাখে, কিন্তু এ 2 দিন ইরার থেকে একটা মেসেজ কল কিচ্ছু পায়নি। হয়তো নিজেকে গোটাতে ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা। কথাটা ভেবে সৌম্যর বুকে কেমন চিনচিনে ব্যথা হলো। ইরার আকুতি ভরা দৃষ্টি ভেসে উঠল। সৌম্য চোখ বুজে রেখে ঢোক গিলল। মনের কোনো কিছু কথা উকি দেয়। এদেশের সৌম্যদের 2 দিনের পরিচয়ে কেউ মনে রাখে না, কারণ তাদের পকেট ভর্তি টাকা থাকে না। তবে সৌম্যদের অভাবে মা বোন বেঁচে থাকলে তারা মনে রাখে ভাই ছেলেকে। সন্ধ্যা তাকে মনে রেখেছে তো, তার ছোট বোনটা তাকে দেখতে চায়। কষ্ট পায় ভাইকে না দেখতে পেয়ে। বোনের কথা ভেবে সৌম্যর দম বন্ধ হয়ে আসে। মা মারা যাওয়ার পর সৌম্য তার বোনটাকে মায়ের আদর দিতে চাইতো। কষ্ট ভুলিয়ে রাখতে কতবার জোকার হয়ে বসে থাকতো। তবুও সব শেষে সন্ধ্যা কষ্ট পেত। আসলে তাদের 2 ভাই বোনের কপালে দুঃখগুলো খুব যত্নে লেখা। তাই হাজার চেষ্টা করেও কেউ দুঃখ থেকে রেহাই পায় না। শিমু ম্যাথ করার মাঝে মাঝে সৌম্যর দিকে তাকায়। তার মা নাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু সৌম্য তাকেও দেখেনি। শিমুর মন খারাপ হয়। সৌম্য ছেড়ে এ কি অনেক মন খারাপ। কয়েকদিন পর এসেছে, ঠিক করে কথাও বলেনি এসে। শিমু ম্যাথে মনোযোগ দিতে পারছে না। সৌম্যর জন্য তার ভীষণ খারাপ লাগছে। মেয়েটি বেশ কিছুক্ষণ সৌম্যর দিকে তাকিয়ে থেকে মিনমিন করে ডাকে, স্যার। সাথে সাথে সৌম্য চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে শিমুর খাতা তার দিকে ঘুরিয়ে নেয়, খুব স্বাভাবিকভাবে। কলম হাতে নিয়ে খাতায় দৃষ্টি দিলেও ভোর কুঁচকে তাকায়। মেয়েটি কলমের একটি ফোঁটাও বসায়নি খাতায়। এমনিতেই কিছু ভালো লাগছে না, তার মধ্যে মেয়েটি তামাশা শুরু করেছে। সৌম্য শব্দ করে খাতা রেখে শিমুর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তামাশা করতে এসেছি আমি? এই মেয়ে, 5 মিনিটে যে ম্যাথ করা যায় তুমি 20 মিনিটে সেটা পারোনি। কি হলো, কথা বলছো না কেন? শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্যর কথাগুলো অনেক রুড শোনায়। সৌম্যর বিরক্তি নিয়ে নিজেই ম্যাথ করে দেয়। এরপর আরেকটি মার্ক করে বলে, 5 মিনিটে এটা সমাধান করবে। কথাটা বলে ফোঁস করে শ্বাস ফেলে শিমু ঢোক গেল। খাতায় নিজের দিকে টেনে নিয়ে 1 লাইন লেখে। এরপর সৌম্যর দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, স্যার আপনি নাস্তা খাবেন না? সৌম্যর সাথে সাথে শক্ত গলায় বলো, না খাবো না। শিমু আবারও ঢোক গিলল। এরপর মৃদু স্বরে বলে, আপনাকে অনেক ক্লান্ত লাগছে, খেয়ে নিন। সৌম্য শিমুকে কড়া ধমক দেয় একটা। শিমু ভয় পেয়ে মাথা নিচু করে নেয়। সৌম্যকে এভাবে ক্লান্ত মনমরা হয়ে দেখতে তার একটুও ভালো লাগে না। কিন্তু সৌম্য তো আর তার কথা শোনে না। শিমুর চোখ যা ঝাপসা হয়ে যায়। সৌম্য তার দিকে একবারও তাকায় না কেন? সে কত পরিপাটি হয়ে আসে, অথচ সৌম্য ফিরেও দেখে না, উল্টো ধমকায়। শিমুর তবুও ভালো লাগে সৌম্যকে, খুব ভালো লাগে। আকাশ শিমুদের বাড়িতে এসেছে।
গত 2 দিন আগে তার ব্যবসার কাজে কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় আকাশ এখনও ঢাকায় আছে। সে তার খালা আর খালাতো বোন শিমুর খোঁজ নিতে এসেছে। তার মা আসতে চেয়েছিল, শরীর একটু খারাপ লাগায় আগামীকাল আসতে চেয়েছে। আকাশ তার খালার সাথে টুকটাক কথা বলে, এরপর কিছু ফলমূল মিষ্টি তার খালার হাতে দেয়। এরপর 20,000 টাকার একটা বান্ডিল তার খালার হাতে দেয়। আকাশ মাসে 3 থেকে 4 বার আসে। আসলে তার খালার হাতে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়। আকাশ তার খালার সাথে কথা বলা শেষে শিমু ঘরের দিকে দেখলেও সৌম্য শিমুকে পড়াচ্ছে। আকাশ এগিয়ে এগিয়ে বলে, সৌম্য, কি অবস্থা? সৌম্য আকাশকে দেখে সালাম দেয়। আকাশের সালামের উত্তর শিমুর উদ্দেশ্যে বলে, পড়াশোনার কি অবস্থা? শিমু মাথা নিচু করে মিনমিন করে, ভালো ভাইয়া। আকাশ কিটক্যাট একটা বড় বড় বক্স শিমুর কোলে ছুঁড়ে দেয়। শিমু অবাক হয়ে বলে, ভাইয়া, এটা আমার জন্য? আকাশ 2 হাত প্যান্টের পকেটে রেখে গম্ভীর গলায় বলে, না, তোর নানির মায়ের জন্য। আকাশের কথা শিমু ভোঁতা মুখে তাকায়। সৌম্য মৃদু হাসে। সন্ধ্যার কথা ভেবে সৌম্যর মুখ মলিন হয়। আকাশ শিমুকে ছোট বোনের মতো করে খুব আদর করে। এটা সৌম্য গত 1 বছরে বুঝেছে। আকাশের সৌম্যকে দেখে তার সন্ধ্যা মায়াময় মুখটা ভেসে উঠল। আকাশ ফোনে মগ্ন। সৌম্যর ফোনে একটি নোটিফিকেশন আসে। সৌম্য সাধারণত তার ফোনের নোটিফিকেশন চেক করে না, কিন্তু গত 2 দিন ইরার খোঁজ না পেয়ে ছেলেটার হৃদয় ব্যাকুল, হয়তো সে নিজেকে ধরা দেয়। না। সৌম্য তার ফোন টেবিলের উপর থেকে নিচে চেক করলে দেখলো অপরিচিত এক নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে। সৌম্য ভুরু কুঁচকে ভিডিওটি ওপেন করে। ফোনের স্ক্রিনে সন্ধ্যার মুখ ভেসে ওঠে। কয়েক সেকেন্ড পেরোতেই সন্ধ্যার গালে এক শক্তপোক্ত থাপ্পড় পড়ে। সন্ধ্যা হুড়মে খেয়ে মেঝেতে পড়ে যায়। এটুকু দেখে সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়। ভিডিও পজ করে দেয়। সে থাপ্পড় দিয়েছে তাকে ভিডিওতে একটু দেখা যায় না। সৌম্য কল কেন যেন শরীরে শক্তি পাচ্ছে না। বহু কষ্টে নিজেকে সামলে ভিডিওটি আবারও অন করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে সন্ধ্যার কান্নামাখা মুখ, দেওয়ালে হেলান দিয়ে নিঃশব্দে কান্নার দৃশ্য। এরপর সন্ধ্যা কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে যায়। ভিডিওটি দেখে সৌম্যর ডান চোখ থেকে এক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। সৌম্য দ্রুত তার ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে। কতদিন পর তার বোনটার মুখ দেখলো, তাও কতটা বিধ্বস্ত অবস্থায়। কান্নামাখা সন্ধ্যার মুখের দিকে চেয়ে সৌম্য পিঠটির উপর ডান হাতের বুড়ো আঙ্গুল রেখে বিড়বিড় করে, বনু, আমার কলিজা। এরপর আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সৌম্য উঠে দাঁড়ায়। নিজেকে সামনে আকাশের উদ্দেশ্যে ভারী গলায় বলে, ভাইয়া, আমাকে এক্ষুনি যেতে হবে। আকাশ ফোন থেকে দৃষ্টি উঠে সৌম্যর দিকে তাকায়। আকাশও চোখ দেখে সৌম্য আরও বলে, ভাইয়া প্লিজ, আমি শিমুকে ডাবল টাইম নিয়ে পড়িয়ে দেব। আকাশ ভুরু কুঁচকে বলে, ওকে, বাট কোনো প্রবলেম হয়েছে? সৌম্য ছোট করে বলে, না ভাইয়া, আসছে। কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শিমু আকাশকে দেখে ভয়ে ভয়ে মন দিয়ে ম্যাথ করছিল। হঠাৎ সৌম্যর এভাবে চলে যাওয়া বেচারি মনমরা হয়ে চেয়ে আছে। পরের দিন সকাল 9টা নাগাদ আকাশ কক্সবাজারের উদ্দেশ্যে রেডি হয়ে নিচে নামে। অরুণ সাইফুদ্দিন নওরান এর পাশে বসে নাস্তা করছে, বা হাত ফোনের স্ক্রিনে চলছে। আকাশ অরুণের সামনে বারবার চেয়ার টেনে বসলো। আসমানি নওরান আকাশের সামনে স্যান্ডউইচ রাখে। আকাশ ডান হাতে একটু টানা দেয়, যাতে প্লেজারের হাতা সামনে উপর দিকে ওঠে। এরপর খাওয়া স্টার্ট করে। অরুণ আকাশের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এরপর তার ডান হাত আকাশের দিকে এগিয়ে দিয়ে আকাশের পায়ের উপর রাখে। আকাশ মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ ছিল। হঠাৎই তার মুখ নড়ল, থেমে যায়। মাথা উঁচু করে ভুরু কুঁচকে তাকায়। অরুণ বাঁ হাতের আঙুলগুলো মেয়েদের মতো করে ঢং করে নাড়িয়ে বলে, হেই বাতাস বেইবি। আকাশ অরুণকে দেখে চোখ মুখ কুঁচকায়। সাইফুদ্দিন নওরান অরুণের দিকে তাকালে অরুণ স্বাভাবিক হয়ে মেকি হাসে। আকাশ হঠাৎই তার ডান পায়ের 2 আঙ্গুল দিয়ে অরুণের পায়ের একটি আঙুল মুচড়ে ধরে। অরুণ চেঁচিয়ে ওঠে। সাইফুদ্দিন নওরান খাবার চিবাতে চিবাতে বলে, কি হয়েছে অরুণ? অরুণ আকাশের দিকে তাকায়। আকাশ মাথা নিচু করে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন আশেপাশে কি হচ্ছে সে কিছুই জানে না। অরুণ অসহায় মুখ করে বলে, আঙ্কেল, তীব্র বাতাস আমার খুব কষ্ট দেয়, জানেন। সাইফুদ্দিন নওরান অরুণের কথা বুঝল না। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশবাবু, তুই কত ভালো, ছাড় ছাড়। আকাশের বাবা ভুরু কুঁচকে বলে, কি ছাড়বে?
অরুণ ঘাড় ঘুরিয়ে সাইফুদ্দিন নয়নের দিকে চেয়ে বলে, আঙ্কেল, আপনার ছেলে আমার ইজ্জত ধরে টানছে। সাইফুদ্দিন নয়ন আকাশের দিকে তাকালেই দেখলো আকাশ মনোযোগ দিকে খাচ্ছে। ভদ্রলোক অরুণের দিকে চেয়ে ভুরু কুঁচকে বলে, কিন্তু তোমাদের মাঝে তো অনেক ডিস্টেন্স। সাইফুদ্দিন নয়নের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, ছেলে পায়ের আঙ্গুল ছিঁড়ল বলে আর বাবা সত্যি সত্যি তার ইজ্জতের দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা এক গ্লাস জুস নিয়ে আকাশের পাশে এসে দাঁড়িয়েছে। আসমানি নয়ন রান্নাঘর থেকে আনতো, তিনি কিছু কাজ করছিলেন বলে সন্ধ্যা নিয়ে এসেছে। যদিও আসমানি নয়ন সন্ধ্যাকে নিষেধ করেছে, কিন্তু মেয়েটি জোর করে এনেছে। মানুষটা তার কত কথা ভাবে, একটু একটু সাহায্যতে করাই যায়। সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে আছে, সে তো কথা বলতে পারে না, কিভাবে দিয়ে বুঝতে পারছে না। অরুণের চোখ পড়ে সন্ধ্যা দিকে। আকাশ তার পা এখনও ছাড়েনি। বেচারি চোখে মুখে কোঁচকানো অবস্থায় সন্ধ্যার দিকে তাকিয়ে বা হাত নেড়ে বলে, হাই সুইটি, কিছু বলবে? হঠাৎ এভাবে কথা বলায় সন্ধ্যা ঝাঁকি দিয়ে টেবিলের অপর পাশে বসা অরুণের দিকে তাকায়। তখনও তার হাতে জুসের গ্লাস সবটুকু জুস ঢেলে আকাশের প্যান্টের উপর পড়ে যায়। আকাশ ডান দিকে ফিরতেই নিয়েছিল, তার আগে কোলের উপর ঠান্ডা কিছু অনুভব করায় মাথা নিচে করে দেখলো তার কোল ভেজা। মাথা উঁচু করলে দেখে পাশে সন্ধ্যা দাঁড়ানো, যার হাতে জুসের গ্লাস। সন্ধ্যা এই অকাজ করেছে বুঝতে পেরেই ছেলেটা ভীষণ রেগে যায়, খাওয়া ছেড়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়, ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ভস্ম করে দেওয়া চোখে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে কয়েকটা থাপড় দিতে, এরপর কিছু বলতে। রাবিশ, মুখের বুলির সাথে সাথে চোখের পাওয়ারও নেই। আকাশ চিৎকারে আসমানি নয়ন দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। সাইফুদ্দিন নয়ন ভুরু কুঁচকে সন্ধ্যার দিকে চেয়ে আছে, চোখে মুখে বিরক্তি। অরুণ আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ মেয়েটি বুঝতে পারেনি, হয়তো বাদ দে। আকাশ অরুণের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এই মেয়েটা আমার পাশে এসেছে কেন? ওর সাহস কী করে হয় আমার পাশে দাঁড়ানোর? আসমানি নয়ন আকাশকে ধমকে ডাকে, আকাশ! আকাশ রেগে তার মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি এই মেয়েটাকে এই বাড়িতে এনেছো, তোমার কাছেই রাখো। মেয়েটা আমার পাশে কেন আসে? তুমি তোমার মেয়ের পরিচয় যতদিন ইচ্ছে এই বাড়িতে এই মেয়েকে রাখো, কিন্তু আমার সাথে ডিভোর্স হওয়ার আগে পর্যন্ত এই মেয়েকে যেন আমার আশেপাশেও না দেখি। আকাশ নৌরান এক লাইফে বউ নামে কোনো ফালতু টপিক থাকবে না, বুঝেছো? কথাগুলো বলে আকাশ তার পাশে থাকা চেয়ারে একটা লাথি দেয় জোরে সোরে। চেয়ারটি কয়েক পা পিছন দিকে সরে যায়। আকাশ আর কোনো দিকে তাকালো না, ঘটঘট পায়ে এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আসমানি নয়ন নীরব চোখে ছেলের পানে চেয়ে রইল। অরুণ কান্নারত সন্ধ্যার দিকে একবার তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। সাইফুদ্দিন নয়ন বিরক্ত চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। সে একদিনই এই সমাজে ডিভোর্সি হিসেবে পরিচিত পাবে। বিয়ের আগে ওসব অত্যাচারই বোধহয় ভালো ছিল। তার কপালে কি একটু সময়ের জন্য আল্লাহ শোক লেখেনি? সৌম্যর বলা একটি কথা মনে পড়ল। সৌম্য বলতো, বনু, তুই আমার কাজের মাসি হয়ে থাকবি, বুঝলি? সন্ধ্যা মুখ ফুলিয়ে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য তার মাথায় ডান হাত রেখে মৃদু হেসে বলতো, আর সেই নামে কাজের মাসি আমার ঘরে বাস্তবে রাজকন্যা হয়ে থাকবে, টাকা দিয়ে নয়, আদর ভালোবাসা দিয়ে। চলবে বনু? সৌম্য সন্ধ্যা দিকে ঝাপসা চোখে চেয়ে হেসে ফেলত, ইশারায় বোঝাতো শুধু চলবে না, দৌড়াবে। কথাগুলো ভেবে সন্ধ্যা দলা পাকিয়ে কান্না আসলো। সন্ধ্যা তার ভাইয়ের কাছে অভিযোগ করতে ইচ্ছে করলো, সৌম্য ভাইয়া, তোমার বোনের আদর ভালোবাসায় কিছুই নেই, তুমি কোথায়? সৌম্য ভাইয়া, সন্ধ্যার মন বলে তার স্বামীর ভালোবাসা লাগবে না, সে তো আর ভাগ্যবতী নয়, তার কপালে এসব নেই। সে শুধু তার ভাইয়ের কাছে যেতে চায়, তার ভাইয়ের সাথে সে একবেলা খেয়ে বাঁচবে। সৌম্য ভাইয়া কেন আসে না তাকে নিতে? আর কবে আসবে? সন্ধ্যার কত অপেক্ষা করবে? কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ তার ঘরে এসে দাঁড়িয়েছে, রাগ কমেনি এখনো। অরুণ আকাশের পিছু পিছু আকাশের ঘরে এসে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, সামান্য দুষ্পড়ায় মেয়েটার সাথে এভাবে কথা বললি কেন? আকাশ রাগান্বিত স্বরে বলে, তো কিভাবে কথা বলবো? ও আমাকে জোশ দিতে আসবে কেন? বইয়ের দায়িত্ব পালন করতে আসবে না কেন বলছি আমি। অরুণ চুপ থাকলো। সে বুঝলো আকাশ মূলত জোশ পড়ে যাওয়ায় এতেও রেগে যায়নি। একে তো অনাকাঙ্ক্ষিত বিয়ে, সাথে বউ হিসাবে
ট্রিট করতে আসায় আকাশের তো রাগ। মৃদুস্বরে বলে, মেয়েটির কী দোষ বল? আকাশ রেগে অরুণের বুকে ধাক্কা দিয়ে বলে, একদম কোনো মেয়ের হয়ে সাফাই গাইবি না। তোর এতগুলো গার্লফ্রেন্ড তো ভালোবাসে ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু আসল ঘটনা সব টাকা। টাকা উড়াতে পারিস তাই মেয়েদের লাইন। অরুণ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। আকাশের এমন ধারণার পিছনে অরুণের কোথাও যেন নিজেকে দায়ী লাগলো। সে ভার্সিটির লাইফ থেকে এমন মেয়েদের সাথে মিশেছে, অথচ সে লাইফটাকে এভাবে চিল করতে চেয়েছে, কিন্তু আকাশের মনে এর বিরূপ প্রভাব পড়েছে। আকাশের উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, সব মেয়েরা একরকম হয় না আকাশ, এই মেয়েটা এরকম নাও হতে পারে। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এরা সব মেয়েরাই এক। এই মেয়েটা আমাকে বিয়ে করেছে এরকমই একটা কারণে, বালের ভালোবাসা, বালের বিয়ে, বালের বউ। মেয়েটির কথা বলতে পারে না। তুই কথাটা অনেক রুডভাবে বলেছিস, এভাবে বলা উচিত হয়নি তোর। আকাশ রেগে বলে, যা বলেছি ঠিক বলেছি, আমি ক্লিয়ার করে বলে দিয়েছি, সব সময় মতো ডিভোর্স দিয়ে দিব। এর অর্থ সে আমার বউ নয়। নয় মানে নয়। তাহলে কেন বউয়ের মতো রোল প্লে করবে? এসব আমি মানবো? নেভার। অরুণ কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বলে, তুই শিওর মেয়েটি কথা না বলতে পারা নিয়ে এভাবে বলা ঠিক হয়েছে তোর? আকাশ অরুণের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়, ঢোক গিলে মৃদুস্বরে বলে, রেগে গিয়েছিলাম। একটু থেমে বিরক্ত কণ্ঠে বলে, ও অ্যাক্সিডেন্টালি আমার বউ, এটা ভুলে থাকলে মাথা ঠান্ডা থাকে? মনে পড়েছে মেজাজ খারাপ লাগে। এরপর আকাশ ওয়াশরুমে যেতে যেতে আবারও শক্ত গলায় বলে, মেয়েটি আর একবার আমার বউয়ের রোল প্লে করতে আসলে ওর দুগাল থাপড়ে লাল করে দিব আমি, দেখিস। অরুণ হেসে বলে, মেয়েটার চেয়ে তোর গাল লাল হওয়ার জন্য বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার। আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে বলে, আর তোর পাছা লাল হওয়ার জন্য আরও বেশি পারফেক্ট। অরুণ মুখটা একটুখানি করে বলে, তুই আমার ফর্সা পাছা দেখে নিলে এইসব আমার বউর হোক। আকাশ বিরক্ত হলো, রেগে বলে, আর একটা ফালতু কথা বলবি তো থাপড়ে সোজা করবো তোকে।